এসএসসির পক্ষ থেকে তোমাদের জন্য রইল এক ক্লাস শুভেচ্ছা। সামনে এসএসসি পরীক্ষা 2025, সেই উপলক্ষে আমাদের নিয়মিত ক্লাস। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী নিয়ে আমরা দুইটা পার্টে আজকে কথা বলবো। একটা হচ্ছে পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ প্রেক্ষাপটটা কিভাবে পর্যায় সারণীর ইতিহাসটা আবর্তিত হয়ে আজকের এই 118টি মৌল বিন্যস্ত হলো, এবং আরেকটা পর্যায়ে কথা বলবো, সেটা হচ্ছে সেই 118টা মৌল নিয়ে তার একটা ময়না তদন্ত করবো আমরা, অর্থাৎ মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখি। তোমরা অবশ্যই মনে রাখবে, আমাদের এই পর্যায় সারণীকে বলা হয় রসায়নের নিউক্লিয়াস চ্যাপ্টার, অর্থাৎ রসায়নের প্রাণকেন্দ্র। এই সম্পর্কে যদি তোমার ভালো বোঝাপড়া তৈরি হয়, তাহলে হচ্ছে কি করবে, তুমি অপরাপর অধ্যায়ের প্রশ্নগুলোকে বানায় বানায় লিখতে পারবে। আমরা প্রথমেই কথা বলে নেব প্রথম অংশের যে আলোচনা, সেটা হচ্ছে পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ কোন প্রেক্ষাপটের উপর আমাদের পর্যায় সারণীটা দাঁড়ালো, আজকের অবস্থানে আসলো। আমরা যদি খেয়াল করি, দেখো বোর্ডে লেখা আছে 1789 সাল। 1789 সাল প্রসঙ্গে মনে পড়ে যার নাম, সেটা হচ্ছে ল্যাভোইসিয়ে কর্তৃক 1789 সালে মৌলগুলোকে বিন্যস্ত করার চেষ্টা করা হয়, এবং সেই সময় আবিষ্কৃত মৌল ছিল 33টি। তিনি মৌলগুলোকে ভাগ করলেন ধাতু এবং অধাতু, এই দুই ভাগে মৌলগুলোকে ভাগ করলেন। সেক্ষেত্রে যদি প্রশ্ন আসে, ল্যাভোইসিয়ের সময় যখন পর্যায় সারণী প্রদান করলেন, কতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল? 33টি। তার পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি? সেটা হচ্ছে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। কত সালে প্রদান করলেন? 1789 সালে। দেন 1829 সাল ডুবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করলেন। ডুবেরাইনার 1829 সালে ডুবেরাইনার কি প্রদান করলেন? ত্রয়ী সূত্র, অর্থাৎ তিনটা করে মৌল নিয়ে তিনি বিন্যস্ত করলেন। তিনি বললেন, মৌলগুলোকে যদি তাদের ভর অনুযায়ী বিন্যস্ত করা হয়, ক্রমবর্ধমান কম থেকে বেশি, তাহলে প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান বা প্রায় কাছাকাছি। এক্ষেত্রে আমরা তিনটা মৌল নিতে পারি, সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের ভর হচ্ছে 7, পটাশিয়ামের ভর হচ্ছে 39। দুটাকে যোগ করে দাও 46, গড় করো 2 দিয়ে ভাগ দাও 23। এটা হচ্ছে সোডিয়াম। অর্থাৎ প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান বা কাছাকাছি। কে প্রদান করলেন ত্রয়ী সূত্র? ডুবেরাইনার। কত সালে? 1829 সালে। সাল মনে রাখবা। এবং এর ভিত্তি কি? তিনি কিভাবে সাজালেন? ভর ধরে, অর্থাৎ পারমাণবিক ভর হচ্ছে ডুবেরাইনারের ত্রয়ী সূত্রের মূল ভিত্তি। দেন 1864 সাল আসছে হচ্ছে জন নিউল্যান্ড। 1864 সালে জন নিউল্যান্ড মৌলগুলিকে বিন্যস্ত করলেন পারমাণবিক ভর অনুযায়ী। বললেন, মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, তাহলে প্রতি অষ্টম মৌলে মৌলগুলোর ধর্মের মিল খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে কে? জন নিউল্যান্ড। তারপর হচ্ছে 1869 সাল, তখন একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো আমাদের এই পর্যায় সারণীর মধ্যে। তখন পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 63টি, 63, এবং 4টা মৌল অনাবিষ্কৃত মৌল ছিল। সেই মৌলগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়। এটা পর্যায় সারণীর জন্য একটা মিরাকল, এবং সেই 4টা মৌল পরবর্তীতে আবিষ্কৃত হয়েছিল। এই মোট 67টা মৌল নিয়ে একটা পর্যায় সূত্র প্রদান করলেন রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ। কি বললেন? মৌলগুলোকে যদি তাদের ক্রমবর্ধমান ভর অনুযায়ী সাজানো হয়, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভর অনুযায়ী বিন্যস্ত করা হয়, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী বিন্যস্ত করা হয়, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এর ভিত্তি কি? পারমাণবিক ভর। জন নিউল্যান্ডের ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। দিমিত্রি মেন্ডেলিভ কোন দেশের বিজ্ঞানী? রুশ বিজ্ঞানী। কত সালে পর্যায় সূত্র প্রদান করলেন? 1869 সালে। তখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কতগুলো ছিল? 63টি। তিনি কতগুলো মৌল নিয়ে পর্যায় সারণী প্রদান করলেন? সেটা হচ্ছে 67টি, অর্থাৎ 4টি মৌল অনাবিষ্কৃত ছিল, এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং পরবর্তীতে সেই মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল। এই ছিল আমাদের এক দাগে একটা পর্যায় সারণীর সংক্ষিপ্ত ইতিহাস। তবে আমরা যে আধুনিক পর্যায় সূত্র বলতেছি, সেটা কে প্রদান করলো? আধুনিক পর্যায় সূত্রে আমরা কি বলতেছি? ভর বলতেছি না। আধুনিক পর্যায় সূত্রের মূল ভিত্তি আমরা বলতেছি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক কি? সংখ্যা। এবং এর বেস সূত্রটা কিভাবে দিচ্ছি? মৌলগুলোকে যদি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মে মিল খুঁজে পাওয়া যায়।
এখন এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী কেন সাজালাম? যখন পারমাণবিক ভর অনুযায়ী সাজাই মেন্ডেলিফের পর্যায়ে সারণীতে দুইটা ত্রুটি ছিল। একটা ত্রুটি হচ্ছে পটাশিয়াম এবং আর্গন, আরেকটা হচ্ছে আয়োডিন এবং টেলুরিয়াম। তোমরা পর্যায় সারণীটা ভালো করে দেখে নিবা। পর্যায় সারণীটা যদি ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে 52 আর 53 নম্বর মৌল। 52 আর 53 নম্বর মৌল কি? আয়োডিন আর টেলুরিয়াম, আয়োডিন আর টেলুরিয়াম এই দুইটা। আর হচ্ছে আর্গন 19, আর্গন 18 আর পটাশিয়াম 19, 18 এবং 19 এই দুইটা মৌল। এই দুইটা মৌলের মধ্যে ভর অনুযায়ী সাজালে ধর্মের মিল থাকে না, সেই কারণে আমরা ভরটাকে এলোমেলো করে সাজাই। অর্থাৎ যেটার ভর বেশি সেটাকে আগে রাখি, যেটার ভর কম সেটাকে পরে রাখি। এই যে অসামঞ্জস্যতা, এটাকে আমরা মেন্ডেলিফের সূত্র দিয়ে দূর করতে পারতেছিলাম না। পরবর্তীতে হেনরি মোসলে কর্তৃক 1913 সালে, নাম কি নোট করো, হেনরি মোসলে। এমসিকিউতে আসবে পারমাণবিক সংখ্যা কি আবিষ্কার করেন? হেনরি মোসলে। অর্থাৎ 1913 সালে হেনরি মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়। তখন আমরা পর্যায় সূত্রটাকে সংশোধন করি, বলি মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। এবং সেটা এই কাজটা কি করলো? নিলস বোর। খেয়াল রাখবা, পারমাণবিক সংখ্যা কি আবিষ্কার করলো? হেনরি মোসলে। আবার পর্যায় সূত্রটা সংশোধন কি করলো? নিলস বোর। কত সালে? ওই 21 সালে, 1913 সালে। এবং ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি আজকে, তাহলে দেখবো যে ইলেকট্রন বিন্যাসের মধ্য দিয়ে আমরা মৌলের প্রকৃত অবস্থান খুঁজে পাচ্ছি। অর্থাৎ পর্যায় সারণীর মূল ভিত্তি তাহলে কি? পারমাণবিক সংখ্যা। তাহলে নিলস বোরের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। আবার ইলেকট্রন বিন্যাস করে যেহেতু আমরা কি করতেছি? মৌলগুলোর অবস্থান খুঁজে পেতে পারছি, সেজন্য আমাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাস, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কিভাবে ইলেকট্রন বিন্যাস করে আমরা মৌলের গ্রুপ এবং পর্যায় খুঁজে বের করতে পারি। এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেই ক্লাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এই একটা হচ্ছে গ্রুপ নির্ণয় করা, আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এই দুইটা বিষয় বাকি থাকবে আজকে ক্লাস শেষে, এবং নেক্সট ভিডিওতে আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এবং ওই দুইটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবে, কয়েক জ্ঞানমূলক প্রশ্ন আসবে। এবং এটা কিন্তু মনে রাখবা যে 12 মার্কস তোমাদের এই অধ্যায় থেকে কমন পড়বে পরীক্ষায়। একটা সিকিউ আসবে 10, এমসিকিউ আসবে 2টা, সেটা হচ্ছে 12। এই 12 নম্বরের প্রিপারেশন তোমরা এই অধ্যায় থেকে পাবো। অর্থাৎ যারা 5 নম্বর চাচ্ছ তারা হচ্ছে 19 চাচ্ছ, এক অধ্যায় করলেই মোটামুটি 5 নম্বরের কাছাকাছি চলে যাবে। তো যাও, এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ হিস্ট্রি। ল্যাভোইসিয়ের হাত ধরে যে যাত্রা শুরু 33টা মৌল নিয়ে, সেটা আর একটা পরিপূর্ণ বিকাশ। ডুবেরানার, নিউল্যান্ড, তারপর হচ্ছে মেন্ডেলিফ, দেন নিলস বোর, এর মধ্য দিয়ে পরিপূর্ণরূপে একটা বিকাশ লাভ করলো। এবং এদের ভিত্তিগুলো আমরা খুঁজে পেলাম: ধাতব অধাতব ধর্ম, পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর। নিলস বোরের মধ্যে আসে হলো পারমাণবিক সংখ্যা। এবং এই 33টা নিয়ে যে যাত্রা শুরু, আজ অবধি আমরা এখানে কতগুলো মৌলকে বিন্যস্ত করতে পারি? 118টা। সেই 118টা মৌল সম্পর্কে একটা বেসিক ধারণা এখন তোমাদের দেব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই অনুধাবনমূলক প্রশ্ন দেখো মাঝে মধ্যেই পরীক্ষায় আসে, কিন্তু লিথিয়ামকে ক্ষার ধাতু কেন বলা হয়, ম্যাগনেসিয়ামকে বিক্ষার ধাতু কেন বলা হয়, ক্লোরিনকে হ্যালোজেন কেন বলা হয়, এই যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নের উত্তরগুলো যে প্রশ্নে আসে এই আগামী সামনে যে 5 মিনিটের ক্লাসটাতে একটু মনোযোগ দিয়ে করো। এই 5 মিনিটের মধ্যে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি তোমার কাছে। দেখো, আগে আমি তোমাদের পর্যায় সারণীটা একটু দেখাই নিই। দিস ইজ পিরিয়ডিক টেবিল, এটাই হচ্ছে আপডেট। ফার্স্ট মৌল হচ্ছে হাইড্রোজেন, লাস্ট দেখো এই যে এটা অর্গানিজম। ফার্স্ট মৌল হচ্ছে হাইড্রোজেন, লাস্ট হচ্ছে অর্গানিজম। তাহলে এটা একটা এমসিকিউ এর প্রশ্ন। প্রথম মৌল কি? হাইড্রোজেন। লাস্ট মৌল কি? সর্বশেষ আবিষ্কৃত মৌল অর্গানিজম। দেখো এখানে এভাবে খাড়া যে রেখা আছে, ভার্টিক্যাল লাইন, উল্লম্ব রেখা, এগুলোকে আমরা বলি গ্রুপ। গ্রুপ হচ্ছে 18টা। গ্রুপ বলি, ক্লাস বলি, শ্রেণী বলি, যাই বলি, কলাম বলি, কয়টা আছে? 18টা। এই যে দেখো আনুভূমিক রেখা, এই একদম নিচে দুটো বাদ,
এই দুটো বাদ দাও। এই যে আনুভূমিক রেখা হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইন হচ্ছে 7টা, এটাকে আমরা বলতেছি পর্যায়। কি বলতেছি? পর্যায়। পর্যায় কয়টা? 7টা। মূল পর্যায় সারণীর নিচে দেখো এই যে 1 থেকে শুরু করে 15, আবার 1 থেকে শুরু করে 15, 30টা মৌল আছে মূল পর্যায় সারণীর নিচে। প্রথম হলো ল্যান্থানাম, এজন্য এই সিরিজের নাম হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। এর মৌল হচ্ছে অ্যাক্টিনাম, এজন্য এই নাম হচ্ছে এই সিরিজের নাম অ্যাক্টিনাইট সিরিজ। অর্থাৎ মূল পর্যায় সারণীর নিচে কতগুলো মৌল আছে? 30টা মৌল আছে। এর পরবর্তীতে দেখো প্রথম পর্যায়ে কয়টা মৌল? 1 হাইড্রোজেন হিলিয়াম 2টা মৌল। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টা করে, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টা, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 32টা করে। এই হচ্ছে মোট 118টা মৌল। ওকে, এই হচ্ছে মোট 118টা মৌল। তো এই ক্ষেত্রে আমরা দেখব এই যে পর্যায় সারণীটা, বাম দিকের যে মৌলগুলো এরা হচ্ছে ধাতব ধর্ম বিশিষ্ট। বাম দিক থেকে যত ডান দিকে যাবে ধাতব ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এরা ধাতু, এরা আস্তে আস্তে অধাতু আসবে, এরা একদমই নিষ্ক্রিয় গ্যাস। সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17 এবং গ্রুপ 18, 4টা স্পেশাল গ্রুপ। এখান থেকে প্রশ্ন আসবে। এখানে এটা নিয়ে আমরা এখন কথা বলবো। আর হচ্ছে যে বিষয়টা খেয়াল করবা, এই নিচের মৌলগুলো কোথায়? দেখো কালার ম্যাচিং করো। এই কালারটা কোথায় আছে পর্যায় সারণীর? এইখানে। অর্থাৎ ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3-এ এই মৌলগুলো, ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো, এই কালারটা কোথায় আছে? এখানে। অর্থাৎ সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপ, এইখানে এই 15টা মৌল থাকবে। সেই হিসেবে যদি বলা হয় যে সবচেয়ে দীর্ঘ গ্রুপ কোনটা, সেটা হচ্ছে গ্রুপ 3, যেখানে 32টা মৌল আছে। সবচেয়ে দীর্ঘ গ্রুপ। এই হচ্ছে আমাদের পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীটি তোমরা ভালোভাবে মনে রাখবা। আমি এখন 4টা গ্রুপ সম্পর্কে তোমাদের পরিচয় করে দিচ্ছি। তাহলে প্রথম গ্রুপ, গ্রুপ 1 স্পেশাল গ্রুপ। গ্রুপ 1টা তোমাদের দেখাচ্ছি, একটা টোকেন আছে আমার হাতে, দেখো। গ্রুপ 1-এ কি মৌল আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেনকে দেখো বক্স করে রাখছে। গ্রুপ 1-এ সবাই ধাতু, কিন্তু হাইড্রোজেনটা হচ্ছে স্পেশাল, এখানে ধাতু না। হ্যাঁ, একে আমরা গ্রুপ 17-এও স্থান দিতে পারি। লজিক্যালি এই প্রশ্নটা আসে, হাইড্রোজেনকে গ্রুপ 17-তে স্থান না দিয়ে কেন গ্রুপ 1-এ দিলাম? ওকে, এদের সাথে বেশি ধর্মের মিল, এজন্য একে রাখছি। কিন্তু উইদাউট হাইড্রোজেন বাকি সবাই হচ্ছে ধাতু। এদের কি ধাতু বলি? দেখো, এদেরকে বলতেছি ক্ষার ধাতু। কি ধাতু বলতেছি? ক্ষার ধাতু। এখন ক্ষার ধাতু কেন বলি এটা একটু পরে উত্তর দিচ্ছি। দেখো মৌলগুলোকে কিভাবে মনে রাখবো। হালিনাকে রুবিনা চেঁচে ফেলেছে। হালিনা, হাইড্রোজেন, লিথিয়াম না, এনে না, সোডিয়াম, কে পটাশিয়াম, রুবিনা রুবিডিয়াম, শেষে সিজিয়াম, ফেলেছে ফ্রান্সিয়াম। ওকে, এই সূত্র দিয়ে, এই ছন্দটা দিয়ে তুমি এই নামগুলোকে মনে রাখবা। গ্রুপ 1-এর বৈশিষ্ট্য দেখো, এরা সবাই ধাতু উইদাউট হাইড্রোজেন। শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, যোজনী 1, যার মান হচ্ছে +1। এরা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির যৌগ তৈরি করে। দেখো 2টা বিষয় আমি আলোচনা করে দিচ্ছি। একটা হচ্ছে সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটা করি 11, 1s2, 2s2, 2p6, 3s1, 2, 2, 6, 10 আর 1, 11। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এরা একটা ইলেকট্রন দান করতে পারে। ওই যোজনীর জারণ মান নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, এই জন্য এদের যোজনী হচ্ছে 1, জারণ মান হচ্ছে +1। এবং বলতেছিলাম এদের ক্ষারীয় যৌগ, মানে ক্ষারীয় ধাতু বলা হচ্ছে। ক্ষার ধাতু কেন বলা হচ্ছে? এই সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করতেছে, দেখো তোমাদের অতি পরিচিত একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে। তদ্রূপ পটাশিয়াম যদি বিক্রিয়া করে, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় প্রকৃতির যৌগ তৈরি করতে পারে। এজন্য এদেরকে বলা হয় ক্ষার ধাতু। দেন গ্রুপ 2, গ্রুপ 2-কে বলা হয় মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2-কে কি বলা হয়? গ্রুপ 2-কে বলা হয় মৃৎক্ষার ধাতু। টোকেনটা একটু খেয়াল করো সবাই। কি মৌল আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখবো?
বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, বেরিলিয়াম, মোগলাই, ম্যাগনেসিয়াম, কাবাব, ক্যালসিয়াম সরিয়ে স্ট্রনসিয়াম বাটিতে, বেরিয়াম রাখো, রেডিয়াম। বৈশিষ্ট্য দেখো মৌলগুলো ভালোভাবে মনে রাখবো। এরা সবাই ধাতু, এরা সবাই ধাতু। শেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন আছে, সবার 2টা করে ইলেকট্রন আছে। যোজনী 2, জারণমান +2, ক্ষারীয় প্রকৃতির যৌগ তৈরি করে এবং মাটিতে যৌগের প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন মৃৎক্ষার ধাতু বলা হয়। ক্ষারীয় প্রকৃতির যৌগ তৈরি করে ক্ষার ধাতু, মাটিতে প্রচুর পরিমাণে যৌগের রূপে পাওয়া যায়, এজন্য মৃৎক্ষার ধাতু। ওকে, যদি প্রশ্ন আসে ম্যাগনেসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, উত্তর দিচ্ছি, একটু ইলেকট্রন বিন্যাস করে নিন। 1s2 2s2 2p6 3s2। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এজন্য এদের যোজনী হচ্ছে 2 আর হচ্ছে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়। এরা যখন বিক্রিয়া অংশগ্রহণ করে ম্যাগনেসিয়াম, তখন 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এজন্য 2+ হয়ে যায়। Mg2+, দ্বিধনাত্মক আয়ন। তো এরা যখন কি করে পানির সাথে বিক্রিয়া করবে, এরা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। যোজনী 2, এজন্য 2 দিবা এখানে প্লাস। ওকে, এরা যখন পানির সাথে বিক্রিয়া করবে ক্ষারীয় প্রকৃতির যৌগ তৈরি করবে এবং মাটিতে যৌগের উপর প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে, এজন্য এদেরকে বলা হয় কি? মৃৎক্ষার ধাতু। প্রশ্ন আসবে ম্যাগনেসিয়ামকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়, ক্যালসিয়ামকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়, যাই আসুক উত্তর একটাই, সেই সাথে বিক্রিয়াটা দিয়ে দিবে তোমরা, তাহলে উত্তরটা এক্সাক্ট হবে। দেন গ্রুপ 17, গ্রুপ 17 কে কি বলা হয়? হ্যালোজেন, হালস এন্ড জেনাস, গ্রিক শব্দ, সল্ট এন্ড মেকার, প্রোডিউসার। ঠিক আছে, লবণ উৎপাদনকারী বা লবণ গঠনকারী। এই মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেনগুলোকে আমরা একটু দেখে নেই এখন। দেখো সবাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। কিভাবে মনে রাখবা? ফুলকলিদের বাড়িতে ইট আছে, ফুলকলিদের বাড়িতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ইট আছে, আয়োডিন, অ্যাসিটাইন। বৈশিষ্ট্যগুলি এরা সবাই অধাতু। পর্যায় সারণী যখন পড়ালাম তখন বললাম যে পর্যায় সারণীর বাম দিকে মৌলগুলো হচ্ছে ধাতু, আর যত ডান দিকে যাবো হচ্ছে ধাতুর গুণ হ্রাস পাবে, অধাতুর গুণ বৃদ্ধি পাবে। আমরা অলরেডি গ্রুপ 17-এ চলে আসছি, মানে একদম ডানের দিকে। তাহলে এরা হচ্ছে সবাই অধাতু। শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, যোজনী 1, জারণমান +1 এবং লবণ উৎপাদন করে, এজন্য এরা হচ্ছে হ্যালোজেন। দেখো ক্লোরিন 70, 1s2 2s2 2p6 3s2 3p5। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা। যেহেতু 7টা ইলেকট্রন, এজন্য এরা বিক্রিয়াকালে একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে, এজন্য মাইনাস হয়ে যায় বিক্রিয়াকালে। ক্লোরাইড, যার মান -1। যোজনী আর যার মান নিয়ে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো, আলাদা একটা ক্লাস রাখবো এটা নিয়ে তোমাদের জন্য। আর হচ্ছে এরা কি করে দেখো, একটা পরিচিত লবণ সোডিয়াম প্লাস ক্লোরিন, এই যে সোডিয়াম ক্লোরাইড, এই যে রক সল্ট, টেবিল সল্ট, এটা আসে রক সল্ট বা টেবিল সল্ট। এই লবণ আমরা খাওয়ার কাজে ব্যবহার করি। এটা কোথা থেকে পাই? সমুদ্র থেকে। আয়োডিন কোথা থেকে পাই? সামুদ্রিক মাছে পাই, উদ্ভিদে পাই। তার মানে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন এইগুলো সমুদ্রের পানিতে, উদ্ভিদে, সমুদ্রের মাছে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তার লবণ হিসেবে থাকে, লবণ তৈরি করতে পারে। এই জন্য এদেরকে বলা হয় হ্যালোজেন, হালস এন্ড জেনাস, অর্থাৎ সল্ট প্রডিউসার বা লবণ উৎপাদনকারী। প্রশ্ন যদি আসে আয়োডিনকে কেন হ্যালোজেন বলা হয়, উত্তর ওই একটাই উত্তর হবে। যদি প্রশ্ন আসে যে এরকম ক্লোরিনকে কেন হ্যালোজেন বলা হয়, উত্তর ওটাই। যদি আসে যে ফ্লোরিনকে কেন হ্যালোজেন বলা হয়, ওই একটা উত্তর, যেটা সরকারি উত্তর একদম, যে এদেরকে সমুদ্রের পানিতে, উদ্ভিদে এবং মাছে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারা যৌগ তৈরি করে এবং লবণ উৎপাদন করে থাকে, লবণ গঠন করে থাকে, এই জন্য এদেরকে বলা হয় হ্যালোজেন বা লবণ গঠন। একদম আজকে ক্লাসের শেষের দিকে চলে আসছি আমরা। আজকে ক্লাসের শেষের দিকে তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, আমরা ইন ডিটেইলস আলোচনায় যাব না, যেগুলো পরীক্ষায় আসবে
সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমরা কথা বলার চেষ্টা করতেছি। তো গ্রুপ 18 নেক্সট, এদের বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস। বুঝতে পারছো? নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস। এই গ্যাসগুলো কি দেখো, টোকেনটা দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এইটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। কিভাবে মনে রাখবা? হেনা আর কারিনা যাবে রংপুরে। হেনা আর কারিনা, হিলিয়াম, নিয়ন আর আর্গন, কারিনা, ক্রিপ্টন, যাবে জ্যানন, রংপুরে, রেডন। ওকে, বৈশিষ্ট্যগুলো দেখো। এরা সবাই অধাতু। শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। যোজনী শূন্য, যার মান শূন্য, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এই জন্য নিষ্ক্রিয়। এরা এক পরমাণু, যেহেতু কারোর সাথে বিক্রিয়া করে না এবং নিজেরা নিজেদের সাথে যুক্ত হয় না, অলওয়েজ এরা এক পরমাণু। এবং আরেকটা তথ্য তোমরা ভালোভাবে মনে রাখবা, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া যত গ্যাস আছে সবাই দ্বিপরমাণু, যে কারণে বিক্রিয়াকালে আমরা লিখি Cl2, I2, F2, এভাবে কেন লিখি? এরা দ্বিপরমাণু। কখনো এইভাবে লিখবা না He2, এটা হয় না। এরা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয় না, এরা এক পরমাণু সবসময়। হ্যাঁ, এবং রাসায়নিকভাবে এরা কি নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয়তার কারণ কি? এদের যে ইলেকট্রন বিন্যাস করতেছি, দেখো নিয়ন 10 ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p, কত হবে 2p6। এই যে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা। এদের শেষ কক্ষপথে সুস্থিত 8টা ইলেকট্রনের সেট থাকে, অর্থাৎ অষ্টক পূর্ণ থাকে। এই জন্য এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, না ইলেকট্রন প্রদান করে না ইলেকট্রন গ্রহণ করে। ওকে, যদি প্রশ্ন আসে নিয়নকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, এই উত্তরটা প্রদান করবা। আর যদি আসে আর্গন, তাহলে এই উত্তর প্রদান করবা। ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করবা, তারপর এটা বলে দেবা। শেষ কক্ষপথে সুস্থিত 8টা ইলেকট্রনের সেট থাকে, অর্থাৎ অষ্টক পূর্ণ থাকে। এরা রাসায়নিক বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে না, বর্জন করে না, এই জন্য এরা রাসায়নিকভাবে কি হয়? নিষ্ক্রিয় হয়। এই ছিল আমাদের পর্যায় সারণীর মূল আলোচনা, শেষ। তবে আর দুইটাই স্পেশাল বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মুদ্রা ধাতু, আর একটা হচ্ছে নিকৃষ্ট ধাতু। মাঝে মধ্যে পরীক্ষায় আসে কি কপারকে মুদ্রা ধাতু বলা হয় কেন, গোল্ডকে মুদ্রা ধাতু কেন বলা হয়? দেখো এদের অবস্থান কোথায়? গ্রুপ 11 মুদ্রা ধাতু। মুদ্রা ধাতুর অবস্থান গ্রুপ 11-তে। ঐতিহাসিকভাবে মুদ্রা তৈরিতে এসব ধাতু ব্যবহৃত হয়, এই জন্য এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। কপার, সিলভার, গোল্ড। দেখো আমরা ইতিহাস পড়ছি, যখন সমাজ বিজ্ঞান পড়ছি, তখন দেখছি যে তাম্রযুগ, তারপর হচ্ছে যুদ্ধে জয়লাভ করে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে, 10,000 রৌপ্য মুদ্রা নিয়ে আসছে, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে কপার, সিলভার, গোল্ড এগুলোকে ব্যবহার করা হতো। এই জন্য এই তিনটাকে আমরা মুদ্রা ধাতু বলে থাকি। এদের অবস্থান কোথায়? গ্রুপ 11, ভালোভাবে মনে রাখবা। মুদ্রা ধাতুগুলো গ্রুপ 11-এ খুঁজে পাওয়া যাবে। আরেকটা হচ্ছে মাঝে মধ্যে পরীক্ষায় আসে নিকৃষ্ট ধাতু, আয়রন। পারমাণবিক সংখ্যা 26। এই আয়রনকে বলা হয় নিকৃষ্ট ধাতু। নিকৃষ্ট কেন? চেঞ্জ হয়ে যায়। এটা আমরা জানি যে লোহাকে যদি খোলা স্থানে রেখে দেই তাহলে কি হবে? লোহাকে যদি খোলা স্থানে রেখে দেই, সে বাতাস থেকে নেবে হচ্ছে অক্সিজেন, আর নেবে কি? জলীয় বাষ্প। এই দুইটার সাথে বিক্রিয়া করে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি করবে? বাদামি বর্ণের আস্তরণযুক্ত একটা পদার্থে পরিণত হবে। ভঙ্গুর, মাছের আইসের মতো চাপ দিলে খসে খসে পড়ে। সেই পদার্থটার নাম হচ্ছে মরিচা। সেই পদার্থটার নাম কি? মরিচা। অর্থাৎ মরিচা কিভাবে সৃষ্টি হয়? দেখো এই যে আয়রন প্লাস অক্সিজেন প্লাস জলীয় বাষ্প, পানি নিল, কি হলো? ফেরিক হাইড্রোক্সাইড। দেন ফেরিক হাইড্রোক্সাইড থেকে আর্দ্র ফেরিক অক্সাইড, এইটাই হচ্ছে মরিচা। ওকে, আর্দ্র ফেরিক অক্সাইড তৈরি করতেছে, বিক্রিয়াটা খেয়াল করো। এইটা হচ্ছে মরিচা। এজন্য যেহেতু আয়রনকে খোলা স্থানে রেখে দিলে চেঞ্জ হয়ে যায়, এজন্য আয়রনকে আমরা বলি নিকৃষ্ট ধাতু। সেই সাথে মরিচা কিভাবে সৃষ্টি হয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই দুইটা বিক্রিয়া তোমরা উল্লেখ করে দিবা। আর যদি এমসিকিউ আসে নিচে কোনটি মরিচার সংকেত, তাহলে যে আর্দ্র ফেরিক অক্সাইড, Fe2O3 অ্যানোনো পানি, তাহলে উত্তর কমপ্লিট। অর্থাৎ পর্যায় সারণীর অধ্যায়ের যে বেসিক আলোচনাটা
যেগুলো পরীক্ষায় আসে মোটামুটি। সেক্ষেত্রে আমরা দুইটা পার্টে ভাগ করছি, পর্যায় সারণী নিয়ে দুইটা ক্লাস দেবো। প্রথম ক্লাসে আলোচনা করলাম হচ্ছে পর্যায় সারণীর পটভূমি বা প্রেক্ষাপটটা কি, ইতিহাসটা কি, কীভাবে তৈরি হলো, এবং দেন আলোচনা করলাম পর্যায় সারণীর ময়নাতদন্ত নিয়ে, অর্থাৎ পর্যায় সারণীর কতগুলো মৌল আছে, সেই মৌলগুলো কি কি, এবং স্পেশাল 4টা গ্রুপ নিয়ে কথা বললাম। সেই গ্রুপগুলোকে কেন এইভাবে নামকরণ করা হলো, কেন ক্ষার ধাতু বলা হলো, কেন মৃৎক্ষার ধাতু বলা হলো, অথবা নিষ্ক্রিয় গ্যাস বলা হলো, এবং সেই মৌলগুলোকে চিনিয়ে দিলাম ছন্দ দিয়ে। আর দুইটা বিষয় নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে মুদ্রা ধাতু এবং নিকৃষ্ট ধাতু। মোটামুটি ফার্স্ট পার্টের যে আলোচনাটা ছিল, এই আলোচনাটুকু এর মধ্যেই কমপ্লিট। বাকি দুইটা বিষয় থাকলে নেক্সট ক্লাসে দেখা হবে। এই আলোচনাটা যদি মনোযোগ দিয়ে না শুনে থাকো তাহলে আবার রিপিট করো, আবার শোনো, হ্যাঁ। এবং বাকি আরেকটা ক্লাস থাকবে, সেই ক্লাসটা কম্বিনেশন করে নিবা, তাহলে ইনশাল্লাহ অবশ্যই 2025 সালে এসএসসি পরীক্ষায় তোমাদের কমপক্ষে 12 নম্বর কমন পড়বে আশা রাখি। আর এই ক্লাস সম্পর্কে অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দিবা, হ্যাঁ, তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে জানিয়ে দিবা যে আমরা নিয়মিত ক্লাস আপলোড করতেছি। আর হ্যাঁ, তুমি যদি নিজে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঘুমাবা। এই সময় তো প্যারা নেওয়ার দরকার নেই, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। এবং লাস্টে তোমাদের এসএসসি এক্সাম নিয়ে তোমাদের দেখা হবে এপ্রিলে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।